হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু বিজি পাঠশালা। আজকে তোমাদের সামনে বাংলা ব্যাকরণের একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যেটি এই ক্লাসটি করলে আশা করি তোমাদের আর কোনো রকম সমস্যা থাকবে না শব্দভাণ্ডার নিয়ে। তো শব্দভাণ্ডার বিষয়টি একটু কঠিন হলেও বুঝে নিলে শুধু তোমাদের যে কোনটা কোন শব্দ সেটা মুখস্থ করলেই হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তবে আমাদের সবাই জানি যে বাংলা ভাষা যদি বলা হয় কোথা থেকে এসেছে, সবার প্রথমেই একটি উত্তর আসে যে সংস্কৃত ভাষা থেকে এসেছে। কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ সত্য নয়। তাই জন্য এখানে দেখো বলা হচ্ছে যে এটা অনেকটাই ভুল। কারণ বাংলা ভাষা সংস্কৃত থেকে এসেছে ঠিকই, কিন্তু এর মধ্যে মিশ্রিত রয়েছে আরও নানান ভাষা, যেগুলো আমরা পরবর্তীতে দেখতে পাবো। বর্তমান দিনের যে বাংলা ভাষা বা নব্য ভারতীয় আর্য ভাষা সেটা এসেছে হচ্ছে প্রাচীন যে ভারতীয় আর্য ভাষা এবং মধ্য ভারতীয় যে আর্য ভাষা, সেটার যে পরিবর্তন, সেই পরিবর্তনের মাধ্যমে বর্তমান দিনের যে বাংলা ভাষা সেটার রূপটা পেয়েছে। দেখো এখানে বলা হয়েছে যে আর্য ভাষার যেটা প্রাচীন আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা, সেগুলো স্তর পেরিয়ে আজকের নতুন চেহারাটা বাংলা ভাষার সেটা আমরা দেখতে পাচ্ছি। তবে প্রাচীন ভারতীয় আর্য ভাষা কোনগুলো? যে ভাষাতে বেদ রচিত হয়েছে সেটাই হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, সহজ ভাষায়। এবং তারপরে সেই ভাষাটায় যখন পরবর্তীতে কি হলো, বিভিন্ন আলাদা আলাদা স্থানে প্রবেশ করে ছন্দ তার মধ্যে যখন প্রবেশ করলো বা ছন্দের মাধ্যমে যখন সেটা রূপান্তরিত হলো, সেটাই হয়ে গেল মধ্য ভারতীয় আর্য ভাষা। এবং এই মধ্য ভারতীয় আর্য ভাষা সেটাকে আর কি বলা হচ্ছে? প্রাকৃত ভাষা। সেটাকে কি বলা হচ্ছে? প্রাকৃত ভাষা। এই যেখানে তোমরা দেখতে পাবে প্রাকৃত ভাষা। তো এই যে প্রাকৃত ভাষাটা, সেটা যখন আস্তে আস্তে কি হলো, পরিবর্তন হতে থাকলো। এই যে দেখো এখানে দেখতে পাবে যে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে কি হলো, গোটা ভারতে মান্য একটি ভাষার প্রয়োজন বোধ হলো, এবং সেজন্যই ছান্দস ভাষার আদর্শে, মানে যেই ছন্দটা আমরা পেয়েছিলাম এবং এই ভাষাটাকে যে প্রাকৃত ভাষা বলা হচ্ছে, সেই ছন্দস ভাষার আঙ্গিকে আর কি একটি নতুন ধরনের ভাষার সংস্কার তিনি করলেন, যার নামই হচ্ছে আমাদের সংস্কৃত ভাষা। সুতরাং সেই অর্থে সংস্কৃত একটি কৃত্রিম ভাষা। সংস্কৃত নিজেই একটি কৃত্রিম ভাষা, এবং এটার কে করেছিলেন প্রচলন? পাণিনি, বিশিষ্ট ব্যাকরণবিদ পাণিনি। এবং আমরা কেন বলে থাকি যে সংস্কৃত ভাষা থেকেই হচ্ছে বাংলা ভাষা উৎপত্তি, বা বাংলা ভাষা জননী হচ্ছে সংস্কৃত ভাষা? তার একটাই কারণ, আমাদের বাংলা ভাষাতে 40% জুড়েই রয়েছে সংস্কৃত ভাষা। সেজন্য আমরা এটা হয়তো ভুলবশত বলে ফেলি। কিন্তু এই ভাষাগুলোই কি হলো, পরবর্তীকালে যে প্রাকৃত ভাষা বা মধ্য ভারতীয় আর্য ভাষা, সেটাই অপভ্রংশ অবহট্ট স্তর পেরিয়ে গিয়ে নতুন যে ভাষার জন্ম দিল, সেটাই হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষা। ঠিক আছে, চলো এখানে দেখা যাক যে খাঁটি শব্দ বা দেশি শব্দ কাকে বলে। তোমাদের অনেকেরই এটা বুঝতে সমস্যা হয়। তো তবে এখানে এটা একদমই কঠিন না, ভীষণই সহজ একটা বিষয়। যে কি বলছে, যে প্রাগার্য মানুষেরা, অর্থাৎ ভারতবর্ষে যখন আর্যদের পূর্বেও মানুষ বসবাস করত, সেই সময় যে ভাষাটা প্রচলন ছিল, ঠিক আছে, এটা তো নব্য ভারতীয় আর্য ভাষা বলছি আমরা, যেটা পরবর্তীতে সংস্কার হয়ে সংস্কৃত হয়েছে বা পরবর্তীতে অন্য শব্দও এসেছে, কিন্তু যে ভাষাটা আর কি আর্যদের পূর্ব থেকে ভারতবর্ষে রয়ে গেছিল, সেই ভাষাটাই কি হচ্ছিল, প্রচলনের অভাবে সেটা হারিয়ে যাচ্ছিল বা হারিয়ে গেছে অলরেডি। তো সেই ভাষাটারই যখন ইতিহাস আমরা খুঁজে দেখতে যাই, সেটা দেখতে গিয়ে আমরা কি দেখি, যে তার শেকড়টা কোথা থেকে বেরোচ্ছে? অস্ট্রিক, কিছুটা দ্রাবিড়, কিছুটা মঙ্গলয়েড। তবে এই যে ভাষা অ্যাকচুয়ালি খাঁটি দেশি শব্দ সেগুলো আমরা গ্রামাঞ্চলে অনেক সময় বেশিরভাগটা শুনে থাকি। তো তবে কি হচ্ছে, যে এই অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গলয়েড, এই যে ভাষার জাতীয় যে শব্দ, সেটাই হচ্ছে কি খাঁটি দেশি শব্দ।
খুব সহজ ভাষায় বলতে গেলে এটাই বলবে যে প্রাগার্য মানুষেরা যে ভাষায় কথা বলতো, তারা যখন আস্তে আস্তে হারিয়ে যেতে লাগলো সে সম্প্রদায়টা, তো সেই শব্দগুলো অপ্রচলনের অভাবে, কিসের অভাবে? অপ্রচলনের অভাবে হারিয়ে যেতে লাগলো। সেই শব্দগুলো যখন আমরা পেলাম, সেগুলো যখন খুঁজে দেখতে যাই, তো সেটাই হচ্ছে আমাদের ভারতের যে মূল বা ভারতের কি খাঁটি শব্দ, সেটাই আমরা পেলাম যে সেটা কোথা থেকে আসছে, অস্ট্রিক দ্রাবিড় মঙ্গোলয়েড। তবে অস্ট্রিক দ্রাবিড় মঙ্গোলয়েড জাত যে ভাষা আমাদের বাংলায় রয়েছে, সেটাই হচ্ছে আমাদের দেশি খাঁটি শব্দ। বোঝা গেছে? আচ্ছা, এখানে দেশি খাঁটি শব্দের একটা লিস্ট রয়েছে, সকালে দেখে নিবে। যেমন ধামা, ঢোল, মাঠ, খোঁপা, টোপর, শিকড়, ডিঙি, এগুলো সবাই আমরা শুনেছি। ঠিক আছে? খেয়া মানে নৌকো। ঠিক আছে? এই যে ঢেলা, বলি না মাটির ঢেলা, দোয়েল পাখি, চিংড়ি মাছ, তেঁতুল, ঢেঁকি, সবটাই কি আমাদের বাংলা ভাষা। গুমোট, ভরসা, ডাব। তাহলে এখানে আরও একটি বিষয় আছে যে খাঁটি শব্দ, এগুলো সবটা পড়ে নিতে হবে নিজেদেরকে, না পড়লে তো মুখস্থ হবে না, তাই পড়ে নিতে হবে। এরপর এখানে দেখে নাও যে ধন্যাত্মক খাঁটি দেশি শব্দ, যেটা ধন্যাত্মক শব্দ বা অনুকর শব্দ কোনগুলো। তো ধন্যাত্মক শব্দ বলতে আমরা সেটাকে বুঝে থাকি যেটা আর কি পরপর দুইবার ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে? দেখো, একই শব্দ দুইবার ব্যবহৃত হচ্ছে। ধেই ধেই, ঠিক আছে, একটা শব্দকে অনুকরণ করে পরের শব্দটা আসছে। হাঁসফাঁস, আমরা বলি না যে এত হাঁসফাঁস করছিস কেন দৌড়ানোর পরে, তো সেই হাঁসফাঁস। ঠিক আছে? তো এগুলো হচ্ছে কি দেশি ধন্যাত্মক শব্দ। লটপট, মিটমিট। ঠিক আছে? তো এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো দেখে নিতে হবে। চলো আমরা পরের পেজে চলে যাই। তবে এই যে আসছে তৎসম শব্দ, তৎসম শব্দ। তো এক সেকেন্ড, প্রত্যেকে এটা লিখে নিতে পারো বা বুঝে নিতে পারো যে দেখো, যে বাংলা ভাষায় যে শব্দ, ঠিক আছে, তো এদের কি হয়েছে, যে একটা পরিবার রয়েছে। এই যে তৎসম, তদ্ভব, অর্থ তৎসম। তো সংস্কৃত ভাষা, আমি এটাকে শর্ট ফর্মে সঙ্গে লিখলাম। ঠিক আছে? সংস্কৃত ভাষা থেকে যেটা সরাসরি চলে আসছে, মানে সংস্কৃতের বাধ্য পুত্র বলতে পারো, সেটা হচ্ছে কি তৎসম। সেটা হচ্ছে তৎসম। ঠিক আছে? এবার এই তৎসমেরই কি আছে, ভাই বোনও আছে। ঠিক আছে? তো সংস্কৃত থেকে এই যে তৎসম সরাসরি এলো, তারপরে এখানে একটা ধাপ পার করে নিয়ে তৎসমের ভাই এলো। তৎসমের ভাই কি, তদ্ভব। ঠিক আছে? কি, তদ্ভব। তাহলে তদ্ভব বলছে যে দাদা তুমি বাবার যে ঐতিহ্য বহন করে চলেছো, ঠিক আছে, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি একটু আধুনিক হব, আমি একটু কি করব, এই আধুনিক সমাজের সাথে মানিয়ে চলবো। তাই জন্য তদ্ভব কি করলো, সময়ের সাথে সাথে বিভিন্ন ধাপের মাধ্যমে বা বিভিন্ন কি বলবো লোকের মুখে প্রচলনের মাধ্যমে নিজের জায়গাটা কি করলো, একটু মানুষের মতো, মানুষ যেটাকে সুবিধা পাচ্ছে যেটাতে, সেটার মতো নিজেকে গড়ে নিল। মানে সে নিজের যে তৎসম, যেমন নিজের পরিবারের একদম সংস্কৃত, তো সংস্কৃত সরাসরি তিনি ব্যবহার করছিলেন নিজেকে, সেইভাবে না করে তিনি কি করলেন, তদ্ভব নিজেকে একটু মডিফাই করে নিলেন বলতে পারো। এভাবে যদি মনে রাখো, আশা করি তোমরা কেউ ভুলবে না আর। তাহলে তদ্ভব হলো, কি করলো, তদ্ভব প্রাকৃত, অপভ্রংশ। ঠিক আছে? এই যে আমি এখানে শর্ট ফর্মে লিখে দিচ্ছি, প্রাকৃত, অপভ্রংশ, এগুলো সবটা এই স্তরগুলো পার করে ও একদম বাংলা ভাষায় মানুষের যেরকম দরকার সেইভাবে সে চলে এলো। এবার এই তদ্ভবেরই আর একটা বলতে পারো যে সংস্কৃতেরই একটা পালিত পুত্র আছে, যে কিনা তদ্ভবের মতোই, কিন্তু সেটা সংস্কৃত থেকে সরাসরি আসেনি, অন্য কোনো একটা ভাষা বংশ থেকে এসেছে সংস্কৃতে। ঠিক আছে? অন্য কোনো ভাষা বংশ থেকে সংস্কৃতে আসার পরে আর কি এটা কি হয়েছে না, তোমার যে কি রূপান্তরিত হয়ে তদ্ভবতে এসেছে। তাই জন্য এর নাম কি হচ্ছে, রূপান্তরিত তদ্ভব। কি হচ্ছে, রূপান্তরিত তদ্ভব।
যেমন সেটা হতে পারে তামিল, যেমন সেটা হতে পারে গুজরাটি, সেখান থেকে সংস্কৃত তাকে কি করেছে, পালন করার জন্য নিয়েছে। এবার সংস্কৃত পালন করার জন্য নিয়ে তাকে কি হয়েছে, তদ্ভব যেমন পরিবর্তিত হয়েছে, সেই দাদাকে অনুরূপভাবে ফলো করে আর কি সেও নিজেকে একটা স্তরে মানে প্রাকৃত অপভ্রংশে পালন করে এখানে রূপান্তরিত তদ্ভব শব্দগুলো আমাদের এসেছে। এবার এছাড়াও এদের একটি বোন আছে, ঠিক আছে। বোনটা কি, বোনটা দাদার মতোই, তৎসমের মতোই। তবে কি হচ্ছে, বোন, তার একটু আমি এখানে একটু মুছে দিই, বোন কি করছে যে সংস্কৃত থেকে মানে সে বাবাকে ফলো করেছিল, কিন্তু সংস্কৃত থেকে সে সরাসরি এসেও লোকমুখে আর কি, বা বলতে পারো পরিবারের চাপে, মেয়ে যেহেতু সংসারে গেছে, অন্য সংসারে, পরিবারের চাপে একটু কি হয়েছে, পরিবর্তিত হয়ে গেছে, বা বলতে পারো বিকৃত হয়ে গেছে। অর্ধ তৎসম। তাহলে সংস্কৃত থেকে সরাসরি এসে আর কি এই যে অর্ধ তৎসম বা এদের মেয়ে কি হয়েছে, সাংসারিক চাপে বলতে পারো বা সমাজের চাপে পরিবর্তিত হয়ে গিয়ে যেটা বিকৃত রূপ আমরা বলে থাকি বাংলা ভাষায়, সেটাই হয়ে গেছে অর্ধ তৎসম। তবে সহজ ভাষায় বলতে গেলে সংস্কৃত থেকে সরাসরিভাবে আমরা যে ভাষা গ্রহণ করেও তার বিকৃত মানুষের মুখে প্রচলনের ফলে যে বিকৃত রূপটি আমরা পাই, সেটাই হচ্ছে অর্ধ তৎসম শব্দ। যেমন কি, যেমন কৃষ্ণ থেকে কেষ্ট, তৎসম কি কৃষ্ণ, কৃষ্ণ থেকে আমরা বলি না কেষ্ট, তাহলে কেষ্ট হচ্ছে অর্ধ তৎসম, যেটা কোনো ধাপে পরিবর্তন হয়নি, মানুষের মুখে বিকৃত হয়ে গিয়েছে। শ্রী থেকে ছিরি, এগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ। আশা করি তোমাদের এই গল্পটা মনে থাকলে বুঝতে পারবে। শুধু মনে রাখবে অর্ধ তৎসম হচ্ছে তাদের পালিত, মানে পালিত না, তাদের কন্যা। তো এটা পরীক্ষায় লেখার সময় এভাবে লেখো না, অবশ্যই এটা মনে রাখার জন্য লেখো, পরীক্ষায় লেখার সময় এভাবে লিখবে যে সংস্কৃত ভাষা থেকে সরাসরি গৃহীত হলেও মানুষের উচ্চারণের বিকৃতির ফলে যে ভাষার পরিবর্তন ঘটেছে এবং পরিবর্তনের পর বাংলা ভাষায় এসেছে, সেটাই হচ্ছে কি অর্ধ তৎসম শব্দ। আচ্ছা চলো এবার আমরা বইটা দেখে নিই, বইয়ে কি বলেছে। বই দেখলে তোমরা আশা করি আরও ভালো বুঝতে পারবে। তাহলে দেখে নাও, সবটাই মিলে যাবে যা গল্পটা শুনেছো। তৎসম শব্দ কি বলছে, যে তদ অর্থাৎ কি, তার, তদ অর্থাৎ তার বা সে, সে বলতে এখানে সংস্কৃত ভাষার কথা বলা হচ্ছে। সম অর্থাৎ সমান, তাহলে কি বললাম, সরাসরি সংস্কৃত থেকে এসেছে, যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছে, সেটাই হচ্ছে তৎসম শব্দ। আচ্ছা চলো, এখানে তৎসম শব্দের যে লিস্টগুলো দেওয়া আছে, যে নামগুলো দেওয়া আছে প্রত্যেকে দেখে নেবে। ছাত্র, শিক্ষা, সাগর, ভৃত্য, ঠিক আছে। নূতন, নতুন না কিন্তু, দন্তান্ন তয় হস্যু দন্তান্ন, এটা কিন্তু তদ্ভব শব্দ। এবং দন্তান্নয় দীর্ঘ ত দন্তান্ন যেটা, সেটা কিন্তু হচ্ছে তৎসম শব্দ, ঠিক আছে। এটা কিন্তু ভুল যেন না হয় একদমই। তারপরে কি, প্রশ্ন, প্রশ্ন পরে মাতা, পিতাও হবে। তো এই যে লিস্টটা দেওয়া আছে এখানে, সেটা পড়ে নেবে তোমরা। তারপরে চলে আসছে দেখো তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ কি বললাম, যে এ সংস্কৃত থেকে এসে দাদা যেমন একদম অপরিবর্তিত থেকে গেছে, বাবার কালচারকে নিয়ে চলেছে, তদ্ভব কি করলো, নিজেকে একটু পাল্টে নিল স্তরে স্তরে, ঠিক আছে। তো সেটাই যেমন বলছে যে এখানেও তৎ মানে হচ্ছে সংস্কৃত, আর ভব শব্দর মানে হচ্ছে জন্ম নিয়েছে এমন। তাহলে সংস্কৃত থেকেই জন্ম নিয়েছে, কিন্তু অপভ্রংশ, যে প্রাকৃত অপভ্রংশ স্তরগুলির মধ্যে দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা শব্দ ভাণ্ডারে স্থান নিয়েছে, সেগুলোকেই বলা হচ্ছে তদ্ভব শব্দ। তো দেখা যাক তদ্ভব শব্দগুলো কি কি। যেমন গাত্র হচ্ছে সংস্কৃত শব্দ, প্রাকৃতে হচ্ছে কি গাও, বাংলায় আমরা কি বলি গা। হস্ত, হত্থ, হাত, মৎস্য, মৎস্য, মাছ। তাহলে কি প্রশ্ন এইভাবেও তোমাদের হতে পারে যে হয়তো বলা হলো যে হাত শব্দের উৎস লেখো, ঠিক আছে, যে হাত শব্দটা কিভাবে এসেছে, বা হস্তের হচ্ছে যে কি তদ্ভব রূপ কোনটি, এভাবেও প্রশ্ন আসতে পারে। তোমাদের এই পুরো চেনটাকেই মনে রাখতে হবে, ঠিক আছে। চলো দেখা যাক, এই যে এখান থেকে শুরু হচ্ছে দেখো, ভাত,
ভাত আমরা কি ভাবতে পেরেছিলাম কখনো যে ভক্ত থেকে এসেছে? তাহলে ভাতের উৎস কি? ভক্ত। আর এই ভক্তটা কি শব্দ? তৎসম বা সংস্কৃত শব্দ। ঠিক আছে, এই যে ভক্ত ভক্ত ভাত কাষ্ঠ কাঠ্য কাঠ, এই রূপান্তরিত রূপটাও তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, চেনটা। পরের পেজে আমরা চলে যাই। এখানে তোমাদের বেশ কিছু দেওয়া রয়েছে, এই সবটাই দেখে রাখবে, গুরুত্বপূর্ণ। এই যে দেশলাইটা কি করে এসেছে এটা একটু দেখে রাখবে। ধর্ম, ঠিক আছে, আজ, হালকা, এছাড়াও পাষাণ, হ্যাঁ পাষাণ, এখানেও আরও রয়েছে যেমন সোনা, সোনা, মেয়ে, হ্যাঁ, তারপরে কি কাঁটা, তারপরে হচ্ছে যে কি চাকা, পুত্র থেকে ব্যাটা বলে না, ব্যাটা, আদর করে দেখবে অনেকে ব্যাটা বলে বাবা মায়েরা। তো এই যে এগুলো রয়েছে, এই লিস্টটা তোমরা একটু পড়ে নেবে। এরপরে কি আসছে দেখি, এই যে রূপান্তরিত তদ্ভব শব্দ বা সংস্কৃতের কি পালিত সন্তান, যে কিনা অন্য একটি জায়গা থেকে সংস্কৃত কি করেছে, তাকে নিজে হয়ে বা যেমন নিজের করে নিজের সন্তানের মতো মানুষ করেছে। তাহলে পিল্লে হচ্ছে তামিল শব্দ। পিল্লে কি শব্দ? তামিল শব্দ। তো এই পিল্লেটা সংস্কৃততে এসে পিল্লিক হয়েছে, ঠিক আছে, সংস্কৃততে এসে পিল্লিক হয়েছে এবং তারপরে প্রাকৃতে পিলু অ, তারপরে বাংলায় পিলে। তেমনি মোট, যেটা মোটটা কিভাবে এসেছে? মুটে, মুটেটাও তামিল শব্দ। মুটে থেকে সংস্কৃত হয়েছে মুটক, তারপরে হয়েছে মুড, তারপরে বাংলায় হয়েছে মোট। তবে এই যে বিষয়টা, এগুলো সবটাই হচ্ছে কিন্তু অন্য ভাষাজাত শব্দ। যেমন গ্রিক ভাষা, দ্রাখমেটা কি ভাষা? গ্রিক ভাষা। মচিকটা কি ভাষা? পারসিক ভাষা থেকে মুচি এসেছে। তবে এগুলো তোমরা একটু, এখানে খুব অল্পই পরিমাণে দেওয়া রয়েছে, তো এটা পড়ে নেবে এই চেনটাকে, ঠিক আছে। এই যে এবার চলে এলো বোন, অর্থ তৎসম, সংস্কৃতের মেয়ে। কি বলছে দেখো এখানে, যে নাম থেকে বুঝতে পারছো যে সমস্ত তৎসম শব্দ বা বাংলা ভাষায় অবিকৃতভাবে গৃহীত হবার পরেও কি বলছে, উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে, সেই শব্দগুলি হচ্ছে অর্থ তৎসম বা ভগ্ন তৎসম। এখানে কিন্তু ও চেয়েছিল নিজের পিতার ঐতিহ্যকে বজায় রাখতে, কিন্তু কি মানুষের চাপে, সংসারের চাপে কি হয়েছে, তাকে পরিবর্তন হয়ে যেতে হয়েছে, মানুষের মুখে তাকে বিকৃত হয়ে যেতে হয়েছে, এবং সেজন্যই সে কি করেছে, নিজের রূপটাকেও বদলে নিয়েছে। এই যে এখানে দেখো, কৃষ্ণ থেকে কেষ্ট যেটা বললাম, বিষ্ণু থেকে বিষ্ণু, প্রত্যয় থেকে পেত্যয়, শ্রীদাম থেকে ছিদাম, হ্যাঁ, তারপরে আছে রৌদ্র থেকে রোদ্দুর, বৃহস্পতি থেকে বৃহস্পতি, গ্রাম থেকে গেরাম, ঠিক আছে। আমরা এগুলো আমাদের দিদা ঠাকুমা, হ্যাঁ, এদের মুখে বেশ ভালোই শুনতে পাই, তাই না? তাহলে কি, এই যে দেখো, উচ্ছিষ্ট থেকে উচ্ছৃষ্ট থেকে উচ্ছিষ্ট, মহোৎসব থেকে মোৎসব। তো এগুলো একটু তোমরা দেখে নেবে, খুব সহজ আছে এই জায়গাটা, একটু তোমরা দেখে নেবে। এরপরে আমরা চলে আসবো বিদেশি শব্দতে, যেগুলো এতক্ষণ আমরা পড়লাম, অর্ধ তৎসম, তদ্ভব, রূপান্তরিত তদ্ভব, তৎসম, এগুলো তোমার একটু বোঝার বিষয় ছিল যে এটা কাকে বলে। কিন্তু এরপরে যেগুলো আমরা পড়বো সবটাই বিদেশি শব্দ, এবং এখানে বোঝার কিছু নেই, তোমাকে শুধুমাত্র কি করতে হবে, মুখস্থ করতে হবে ভালোভাবে, এবং দেখতে হবে যে কোনটা কোন শব্দ। আচ্ছা, তো আমি বললাম আগেতেই যে বিদেশি শব্দ কি, এখানে যে ফার্সি, আরবি এগুলো রয়েছে। তো সেই সময় আরবি ফার্সি কি বললাম, যে একটা বিশেষ ভূমিকা পালন করতো বাণিজ্যিকের ক্ষেত্রে, বা হচ্ছে এখানে দেখো লেখা রয়েছে যে সাংস্কৃতিক বা বাণিজ্যিক ক্ষেত্রে, রাজনৈতিক কারণে বা রাষ্ট্রীয় যোগাযোগের কারণেও ইংরেজি, ফার্সি এবং আরবি, পর্তুগিজ, ওলন্দাজ, এই যে চীন, জাপানি, বার্মি, এই সমস্ত ভাষাগুলো কি করতো, বাংলা ভাষায় প্রবেশ করেছে, এবং এরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করতো, এবং এদের নানান শব্দ বাংলাতে রয়েছে। যেমন আরবি দেখো, এখানে হাওয়া, মতলব, বাকি, হিসেব, মাফি, ঠিক আছে, নবাব, খালি, আসামি, মতলব, গরিব, নামাজ, আল্লাহ, খুদা, মালিক, তদারক, কেচ্ছা, শয়তান, হ্যাঁ, বিদায়, সমাজ, জাহাজ, সবটাই হচ্ছে আরবি শব্দ। কিন্তু এখানে যে কাগজ, এখানে কি, এই যে কাগজ আর হচ্ছে
আইন, এই দুটো শব্দ কিন্তু ভুল রয়েছে। এই দুটো শব্দ কোথায় আসবে? এই দুটো শব্দ ফার্সিতে আসবে। এই দুটো শব্দ আসবে হচ্ছে ফার্সিতে। এই দুটো এখানে আরবিতে ঢুকে গেছে, যাই হোক প্রিন্টিং মিস্টেক হবে হয়তো। তো এই দুটো শব্দ আমরা ফার্সিতে পড়ব। তারপরে ফার্সির মধ্যে দেখো, ফার্সির মধ্যে প্রচুর আমাদের নিত্যদিনে ব্যবহৃত শব্দ রয়েছে। যেমন দেখো পোশাক, খুব, চাকরি, কাকা, বনেদি। বনেদি মানে কি? বনেদি হচ্ছে আগেকার দিনে রাজাদের যে একটা জমিদারি ভাব ছিল না, মানে বড়লোক যে একটা চাল, বড়লোকি চাল বা সম্ভ্রম ব্যাপার, একটা সম্ভ্রান্ত পরিবার বলা হতো, সেটাই হচ্ছে বনেদি। দরখাস্ত, জানোয়ার, বিলেত, চশমা, রাস্তা, শিশি, তারপরে হচ্ছে রুমাল, সানাই, জামা, মোজা, মরশুম, হ্যাঁ, মশলা, শহর, সবজি, সাদা, তাজা খুন, লাল, এই সবটাই হচ্ছে কি আমাদের ফার্সি শব্দ। এবং কি বললাম, এই যে কাগজ, কাগজটাও ফার্সি শব্দ এবং আইনটাও ফার্সি শব্দ। চলো পরের পেজে চলে যাওয়া যাক। ইংরেজি শব্দ রয়েছে এখানে। ইংরেজি শব্দতে আশা করি কারোর সমস্যা হবে না, কারণ মোটামুটি সবাই বুঝতে পারো যে ইংরেজি শব্দ কোনগুলো। তো এর মধ্যে হচ্ছে যে কি, এই যে কলেরা, এটাকে কিন্তু মনে রাখবে, কলেরাটাও ইংরেজি শব্দ। বাকি হচ্ছে কেরোসিন, এই কেরোসিন, কলেরা, এগুলোকে মনে রাখবে। এগুলো একটু কনফিউশন তো বা একটু নিজেদের মনের মধ্যে সন্দেহ তৈরি হতে পারে। এছাড়া ফরাসি এবং ফার্সি কিন্তু আলাদা শব্দ, একটা ইন্দোনেশিয়ার শব্দ আর একটা হচ্ছে ফ্রান্সের শব্দ, ঠিক আছে? তো এটার মধ্যে কেউ ভুলিয়ে দিও না যে ফার্সি ফরাসি এক। তাহলে ফরাসি শব্দ কি হচ্ছে? কাফে, কার্তুজ, বুর্জোয়া, রেস্তোরাঁ। রেস্তোরাঁ খুব ইম্পর্টেন্ট এর মধ্যে। এছাড়া পর্তুগিজ দেখো, পর্তুগিজের মধ্যে কি আছে? আলপিন, আলপিন, তারপরে হচ্ছে যে কি পেপে, কামিজ, নোনা, পেয়ারা, এসবটাই হচ্ছে কিন্তু পর্তুগিজ। কেরানি, হ্যাঁ, তারপরে আলমারি, আলমারিটা কিন্তু ইংরেজি শব্দ না, এটা পর্তুগিজ শব্দ, এটা মাথায় রেখো। পিস্তল, আলকাতরা, বোতাম, এগুলো তোমাদের একটু পড়ে নিতে হবে। ওলন্দাজের মধ্যে যে কটা রয়েছে সব কটা ইম্পর্টেন্ট, তুর্কির মধ্যেও বাকিগুলো পড়ে নেবে, ঠিক আছে? এগুলো একটু তোমাদের নিজেদের পড়ে নিতে হবে, আর কিছুই না, এগুলো বোঝার কিছু নেই। হ্যাঁ, এবার এখানে বোঝার যে শব্দগুলো আছে, এই যে এখানেও তেমন কিছু বোঝার নেই। মিশ্র শব্দ, যেটা তদ্ভব তৎসম দুটো মিলিয়ে আকাশ গাং হয়েছে, মানে আকাশটা হচ্ছে তৎসম শব্দ, গাংটা হচ্ছে তদ্ভব শব্দ, দুটো মিশে গিয়ে কি হয়েছে? আকাশ গাং শব্দ তৈরি হয়েছে। কাজল লতাও তেমনি তদ্ভব প্লাস তৎসম, কাজলটা হচ্ছে তদ্ভব এবং লতাটা হচ্ছে তোমার তৎসম, দুটো মিলিয়ে হয়েছে কাজল লতা। তো এগুলো তোমাদের একটু মুখস্থ করতে হবে। হাট বাজার আছে, এখানে জামাইবাবু আছে, বিদেশি প্লাস তদ্ভবতে মাস্টারমশাই, ডাক্তার, বদ্যি, পাউরুটি, হ্যাঁ, বিদেশিতে হেড মিস্ত্রি, উকিল, ব্যারিস্টার, এগুলো একটু মুখস্থ করে নিতে হবে। আচ্ছা, এই যে এখানে ইতর শব্দ, ইতর শব্দ, মুন্ডমাল শব্দ, তারপরে কি আছে? খণ্ডিত শব্দ। এই যে তিনটি শব্দ রয়েছে, ইতর শব্দ, মুন্ডমাল শব্দ, খণ্ডিত শব্দ, এই শব্দগুলো একটু তোমাদের বুঝতে হবে। খুবই সহজ বিষয়, একবার শুনলে মনে থাকে যাবে। ইতর শব্দ হচ্ছে সেগুলোই যেগুলো আমরা মার্জিত লোকের কথাই শুনতে পাবো না, বা সভ্য সমাজে যে সমস্ত শব্দ আমরা ব্যবহার করতে পারবো না, সেগুলোই হচ্ছে কিনা ইতর শব্দ। যেমন প্যাঁদানো, গ্যাঁজানো, বলে না বেশি গ্যাঁজাস না, বেশি গুল মারিস না। তো এই শব্দগুলো কিন্তু মানে একদিক থেকে ভালো শব্দ না, কিন্তু আমরা অনেকের মুখে এই শব্দটা শুনতে পাই, কিন্তু এগুলো হচ্ছে ইতর শব্দ বলা হয়। কিন্তু এই ইতর শব্দ যদিও সভ্য সমাজে প্রচলিত নয় বা ব্যবহার করা হয় না, তবুও এই যে হুতুম প্যাঁচার নকশা, কালীপ্রসন্ন সিংহের লেখা এই যে বইটি, এখানে কিন্তু আমরা ইতর শব্দের কিন্তু চমৎকার নিদর্শন পাবো, বা প্রচুর পরিমাণে ব্যবহার আমরা দেখতে পাবো, কারণ সেটা পুরোটা আঞ্চলিক ভাষার উপরে নিয়ে কবি লিখেছেন, লেখক লিখেছেন। তারপরে দেখো মুন্ডমাল শব্দ, বা আচ্ছা এখানে খণ্ডিত শব্দ। খণ্ডিত শব্দ কিছুই না, খুবই সহজ। আমরা যখন বড় একটা শব্দর মানে ছোট করে বা অর্ধেক অংশ উচ্চারণ করি, সেটাই হচ্ছে খণ্ডিত শব্দ। যেমন মাইক্রোফোনকে আমরা কি বলি? মাইক বলি না, মাইকটা কাজ করছে না, তো সেই মাইক্রোফোনটাই হচ্ছে কি মাইক। বাইসাইকেলটাকে বাইক,
হ্যাঁ, তারপরে টেলিফোনকে ফোন, এগুলো আমরা বলে থাকি, এগুলো সবাই এগুলো দেখবে তোমরা, যেমন ইনস্টাগ্রামকে ইনস্টা বলে থাকো সবাই। আচ্ছা, মুন্ডমাল শব্দ। মুন্ডমাল শব্দ হচ্ছে যে প্রত্যেকটা শব্দের মুন্ড থেকে আমরা শব্দ তুলে নিই, এটাই হচ্ছে সহজ ভাষায় বা অ্যাব্রিভিয়েশন, ইংলিশে আমরা যেগুলোকে শর্ট ফর্মে বলি, যেমন হচ্ছে টিভি, ভিআইপি, হ্যাঁ, এসি, গরমের দিন চলে এসেছে, এসি, হ্যাঁ, এই সমস্তটাই হচ্ছে যে কি আমাদের মুন্ডমাল শব্দ। যেমন টেলিভিশন, টেলিভিশনের ভি, ভি, ভেরি ইম্পর্টেন্ট পারসন, ভিআইপি। তো এই যে আমরা এক একটা শব্দের প্রথম শব্দটাকে, ওয়ার্ডটাকে নিয়ে একটি ছোট্ট শব্দ গঠন করছি, সেটাই হচ্ছে ভিআইপি। এরকম নানান শব্দ আছে, তোমরা নিজেরাও এটা বুঝতে পারবে। তো আজকে এটাই ছিল শব্দ ভাণ্ডারের উপরে ক্লাস, যেটা কিনা পুরোটাই যদি তো ভালোভাবে স্কিপ করে না স্কিপ করে আর কি শোনো, আশা করি তোমাদের আর কোনো রকম সমস্যা থাকবে না। তো প্রত্যেকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং ভালোভাবে বুঝে খাতায় লিখে নেবে দরকার পড়লে। তো আজকের মতো এতটাই। তোমাদের কাছে আমি ভিডিও আনতে পারিনি একটু সমস্যার কারণে, শারীরিক সমস্যার কারণে, তো তার জন্য সবার কাছে আমি ক্ষমা চাইছি। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কি করবে, লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবে। তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না, আমি জানাতে বলেছিলাম, তোমরা কেউ জানাওনি, অবশ্যই জানাবে। এবং নতুন হলে, নতুন ভিউয়ার্স হলে প্লিজ অবশ্যই একটি সাবস্ক্রাইব করে নেবেন বা করে নিও। তবে তোমরা এই যে তোমাদের সাবজেক্ট বাংলার উপরে আর কোনো রকমের সমস্যা থাকবে না। তবে আজকের মতো এতটাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।